হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য একটি গল্প। গল্পের নাম পদ্মিনী, লেখিকা জলি মিত্র। জলি মিত্র পেশায় একজন সম্পূর্ণরূপে গৃহবধূ। বই পড়তে তিনি ভীষণ ভালোবাসেন, মানে এক কথায় তাকে বুকওয়ার্ম বলা যায়। ভার্চুয়াল দুনিয়াতে এখনো প্রিয় জায়গা কলেজ স্ট্রিট, বইমেলা, আর সবচেয়ে প্রিয় হলো নতুন বইয়ের গন্ধ। যে কোনো ফরাসি পারফিউমকেও তার কাছে হার মানায়। লেখা শুরু একদমই শখে। ইতিহাস সবসময় ভালো লাগার বিষয় ছিল, তাই তার গল্প প্রধানত ইতিহাস নির্ভর। তো চলুন বেশি দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক। আবার সেই আওয়াজ! কানের পর্দা ভেদ করে মাথার সমস্ত স্নায়ুগুলোকে অবশ করে দিচ্ছে। দু হাতে কান চাপা দিয়ে বসে থাকে প্রায় 70 ছুঁই ছুঁই জগদীশ প্রসাদ। এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। কিন্তু কি চায় ওরা? কেন কেন শান্তি পায় না? কি বলতে চায়? শুধু হাহাকার, শুধু আর্তনাদ। পেটের দায়ে পড়ে আছে চৌকিদার জগদীশ প্রসাদ। কাজ কিছুই থাকে না, শুধু রাতের পাহারা। তাও পাহারাটা নামেই। কে আসবে রাতে এইদিকে মরতে? জগদীশ প্রসাদ, নিবাস রাজস্থানের ভিলাওয়াড়া গ্রাম। বয়স প্রায় 70। অকুতোভয় এই মানুষটি চৌকিদারি করে চিতোরগড় কেল্লার। রাজস্থান ইতিহাস যেখানে আজও ফিসফিস করে যায় রাজ্যের আনাচে কানাচে। রাজপুতদের বীর গাথা, শৌর্যের কাহিনী সমৃদ্ধ করেছে এই রাজ্যকে। এই কাহিনীটি শুরু করার আগে আরও একবার ইতিহাসটা ঝালিয়ে নেওয়া দরকার। রাজস্থানের দক্ষিণে গাম্ভীরী নদী পেরিয়ে সুদীর্ঘ পাহাড়ের মাথায় প্রায় 150 মিটার উচ্চতায় রয়েছে প্রাচীর ঘেরা ঐতিহাসিক চিতোরগড় কেল্লা। 7ম শতকে মৌর্যরা এই কেল্লা স্থাপনা করেন। পরবর্তীকালে হাত বদল হয়ে রাজপুতদের বীর গাথার সাক্ষী হয়ে উঠেছিল চিতোরগড়। 1303 সালে রানা রতন সিং এর রাজত্বকালে ইতিহাস প্রসিদ্ধ হয়ে ওঠে চিতোর। রানা রতন সিং এর দ্বিতীয় পত্নী ছিলেন সিংহলের রাজকুমারী রানী পদ্মাবতী। অপূর্ব তার রূপ, পদ্মের পাপড়ির ন্যায় তার চোখ। তার লাস্য, তার রূপের বর্ণনা করতে গিয়ে বিশেষণও কম পড়ে যায় কবিদের। এখানেই জানিয়ে রাখা দরকার যে দিল্লির সুলতানি আমল থেকে রাজপুতদের সাথে বৈরী সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, আর প্রজন্ম পরম্পরায় চলতে থাকে এই দুই শিবিরের সংগ্রাম। আর এই সংগ্রাম তীব্র আকার ধারণ করে আলাউদ্দিন খিলজির সময়। এই সংগ্রামকে ঘিরেই রচিত হয় মহাকাব্য। লোকগাথা এই লোক কাহিনীতে ছড়িয়ে রয়েছে রানী পদ্মিনী ও রানা রতন সিং এর অমর প্রেম কাহিনী, যার কেন্দ্রে রয়েছে আলাউদ্দিন খিলজির লালসা আর রানী পদ্মাবতী ও রাজপুত রমণীদের আত্মবলিদান। এই কাহিনী সকল পাঠক পাঠিকাই জানেন। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি চিতোরের রানী পদ্মাবতীর অপরূপ সৌন্দর্যের কাহিনী শুনে তাকে অধিকারের আকাঙ্ক্ষায় উন্মাদ হয়ে যান। বিভিন্ন কূটনৈতিক সংঘর্ষের মধ্যে দিয়ে রানী পদ্মাবতীর প্রতিবিম্ব দেখা সম্ভব হয়েছিল, কিন্তু রানী পদ্মাবতীকে ক্ষমতার জোরে দখল করতে গেলে রানা রতন সিং এর সাথে সংঘর্ষ ও তার ফলস্বরূপ রানার মৃত্যু, আর রানী পদ্মাবতী ও 16,000 রাজপুত রমণীদের নিয়ে নিজেদের আত্মসম্মান রক্ষার্থে জহরব্রত অর্থাৎ আগুনের কুণ্ডে ঝাঁপিয়ে পড়ে নিজেদের আত্মবলিদান দেয়। এই বিখ্যাত চিতোরগড় কেল্লা বর্তমান শতাব্দীতে পর্যটকদের প্রাণকেন্দ্র। কথিত আছে রাতের সময় কেউই এই কেল্লার আশেপাশেও আসে না। বিশেষ করে জহর কুণ্ডকে সবাই এড়িয়ে চলে। আর রানী পদ্মাবতী দেবী রূপে পূজিত হন সমগ্র চিতোরে। এই কেল্লারই দেখাশোনার ভার রয়েছে জগদীশ প্রসাদের ওপর। কিন্তু এই নির্ভীক মানুষটিও
রাত যত বাড়তে থাকে তত আতঙ্কিত হয়ে পড়ে। যত রাত্রি বাড়তে থাকে ততই সমস্ত কেল্লা জুড়ে শতাব্দী প্রাচীন রাজপুত রমণীদের হাহাকার আর্তনাদ বাতাসকে ভারী করে তুলতে থাকে। কিন্তু কেন এত হাহাকার? কেন এই অতৃপ্ত আত্মারা আজও বন্দী রয়েছে এই কেল্লার ভিতরে? প্রশ্ন অসংখ্য। সুচারু নিতম্ব অতি ধরে নিতম্বিনী, কবিবর কুম্ভ চিনি সুন্দর বলনি, নাভি অধস্থলে পুনি ত্রিজ গমহন, উচিত কহিতে লাজ অকথ্য কথন। এই কাব্যটি কাকে নিয়ে লেখা বলতে পারবে? না স্যার, কোনো আইডিয়াই নেই। কবি আলাওল লিখেছিলেন রানী পদ্মাবতীর রূপ বর্ণনা করার সময়। রানী পদ্মাবতীর সৌন্দর্যকে প্রকাশ করার ক্ষেত্রে এই কবি কিছুটা ভাষার সংযমের মাত্রা হারিয়েছিলেন ঠিকই, কিন্তু বর্ণনা ছিল একদম নিখুঁত। ঐতিহাসিকরা তাই বলেন। এই কথোপকথন চলছিল কেন্দ্রীয় সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান অভিনন্দন জয়সওয়াল ও তার একজন প্রিয় ছাত্রী এবং বর্তমানে তার সাথে কর্মরতা পদ্মিনী ঠাকুরের। 28 বছর বয়সী পদ্মিনী ঠাকুর দিল্লির বাসিন্দা। প্রত্নতত্ত্ব নিয়ে জয়সওয়ালজি ভীষণভাবে পদ্মিনী ঠাকুরের ওপর ভরসা করে। কোনো ঐতিহাসিক তত্ত্ব অথবা কোনো কেল্লা কত বছরের পুরনো তার কার্বন টেস্টের পরীক্ষার ক্ষেত্রে পদ্মিনী শেষ কথা। পদ্মিনী ঠাকুরের কথা জানতে গেলে বলতে হয় যে সে ইতিহাসের কোলেই বড় হয়েছে। পদ্মিনীর ঠাকুরদা ছিলেন ভারতের স্বাধীনতার পরবর্তীকালে প্রত্নতত্ত্ব বিভাগে একজন নামকরা প্রত্নতাত্ত্বিক। পদ্মিনীর বাবা মাও ইতিহাসের অধ্যাপক ও অধ্যাপিকা। তাই ইতিহাসকে ছোট থেকেই সে ভীষণভাবে ভালোবেসে এসেছে। তাই এই প্রত্নতাত্ত্বিক বিভাগের চাকরি নেওয়াটা অনেকটাই যেন আগে থেকেই প্রস্তাবিত ছিল। আজকে পদ্মিনী স্যার অভিনন্দন জয়সওয়াল যখন রানী পদ্মাবতীকে দিয়ে শুরু করলেন, তখনই সে বুঝে গেছে যে তার পরের যাত্রা কোথায়। কিন্তু নিজে থেকে কিছু না বলে সে অপেক্ষা করতে থাকে স্যারের বলার। ওয়েল পদ্মিনী, তোমাকে যে এত সুন্দর একটা কবিতা শোনালাম তার কারণ নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পেরেছ। আর তোমার স্বপ্নও ছিল যে রাজস্থানের কেল্লাগুলির ওপর রিসার্চ করার। তাই তোমাকেই আমি সুযোগ দিলাম। রাজস্থানের চিতরগড় কেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ওপর এসে পড়েছে। তুমি তো জানোই ধীরে ধীরে রাজস্থানের কেল্লাগুলি ক্ষয়ে যাচ্ছে। পালিয়াড়ির হাওয়া আর আবহাওয়া কেল্লাগুলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। যা বুঝতে পারছি আমাদের ওই অতি প্রিয় জয়সালমীরের সোনার কেল্লাও ধীরে ধীরে কালের গহ্বরে তলিয়ে যাবে। বুঝতেই পারছো পদ্মিনী, এই মুহূর্তে রাজস্থান আমাদের প্রত্নতাত্ত্বিকদের জন্য কত গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাকে বলছি, তুমি তোমার টিম বানিয়ে পৌঁছে যাও চিতরগড় কেল্লায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করলেন। কবে রওনা হব বলুন? আর আমার মনে হয় আমি কয়েকদিন আগে গিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে থাকার জায়গার ব্যবস্থা করে বাকিদের যাওয়ার তারিখটা না হয় বলে দিই। উচ্ছ্বসিত হয়ে বলল পদ্মিনী। ঠিক আছে, তাই করো। তুমি তোমার মতো করে কাজের ব্লু প্রিন্ট করে নাও, আর যারা যাবে তাদের একটা নামের তালিকা আমাকে পাঠিয়ে দিও। বেস্ট অফ লাক ডিয়ার। ওহো পদ্মিনী, একটা গুরুত্বপূর্ণ কথা, রাজস্থান মানেই কিন্তু লোকগাথার রাজ্য। তাই অনেক কিছু শুনবে, বলবে। তুমি বুঝে নিয়ে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে এগিও, কেমন? কোনো হঠকারী সিদ্ধান্ত আবার নেবে না। না না স্যার, আমি আগেও তো মধ্যপ্রদেশে যখন কাজ করে এসেছি। আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব ঠিক ব্যবস্থা করে নেব। সমস্ত ব্যবস্থা করে নিয়ে 2 দিন পরেই দিল্লি থেকে প্লেনে রাজস্থানের উদ্দেশ্যে রওনা হলো পদ্মিনী। প্লেনে চিতরগড়ের ইতিহাসটা আরও একবার নাড়াঘাটা করে নিল। বইয়ে রানী পদ্মাবতীর ছবির দিকে তাকিয়ে নিজের মনেই বলে উঠল, আপনা মা সে হরিনা বাইরি।
সত্যি চর্যাপদের এই কথাটি যেন রানী পদ্মাবতীর জন্য একদম উপযুক্ত ছিল। রানী পদ্মাবতীর অপরূপ সৌন্দর্যই তার শত্রু হয়ে উঠেছিল। কিন্তু পদ্মিনীর নামের সাথে রানী পদ্মাবতীর নামের অদ্ভুত মিল। আর অবিশ্বাস্য হলেও পদ্মিনী ঠাকুরের রূপও যেন অবর্ণনীয়। অপূর্ব সুন্দরী পদ্মিনী ঠাকুর নিজেও দীর্ঘাঙ্গী, লাবণ্যে ভরপুর, অপরূপা, উদ্ভূত যৌবনা। আর সেই রূপের ডালি নিয়েই পদ্মিনী ঠাকুর পৌঁছল চিতোরগড় কেল্লার প্রান্তে। চিতোরগড় নামটা শুনলেই শরীরে শিহরণ জাগায়। তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার খুরের শব্দ কানের কাছে বাজতে থাকে। চিতোরগড় কেল্লার দিকে তাকিয়ে পদ্মিনী বিস্মিত হয়ে রইল। ভারতবর্ষের বহু রাজ্য ঘুরেছে, কিন্তু এই রুক্ষ বালিয়াড়ি আর চুনার পাথরের কেল্লাগুলি অদ্ভুতভাবে শিহরিত করে তাকে। যদিও চিতোরগড় এখন আধা আধুনিক শহর, মোটামুটি সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই আশাই রাখল পদ্মিনী। চিতোরগড়ের মীরানগরে থাকার ব্যবস্থা করেছিল অফিস থেকে। মীরানগর থেকে কেল্লার দূরত্ব খুবই কম। পদ্মিনী মনে মনে ভাবল, ভালোই হলো, এখানকার স্থানীয় মানুষজনদের থেকে গল্প কথাও শুনতে পারবে। এই সমস্ত ঐতিহাসিক কেল্লাগুলির সাথে অনেক রকম গল্প লুকিয়ে থাকে। যেমন শুনেছিল মধ্যপ্রদেশে আশিরগড় দুর্গে। মনে মনে হেসে উঠল পদ্মিনী। গাড়ি নিয়ে মীরানগরের গেস্ট হাউসে পৌঁছে সবকিছুর ব্যবস্থা করে তাড়াতাড়ি রওনা হয়ে গেল কেল্লার উদ্দেশ্যে। চৌকিদারকে বলে গেল দুপুরের খাওয়ার ব্যবস্থা রেখে দিতে, সে এসে লাঞ্চ করবে। অটো করে কেল্লার সামনে পৌঁছে অটোওয়ালাকে অপেক্ষা করার অনুরোধ করতেই, ম্যাডাম, যদি বেশিক্ষণ সময় না নেন তাহলে দাঁড়াবো। আপনি দাঁড়ান না, আমি কিছুক্ষণ বাদেই চলে আসব। পদ্মিনী মনে মনে ঠিক করে নিল যে আজকেই পুরো কেল্লা ঘুরে দেখা সম্ভব নয়। কেল্লার খাড়াই রাস্তা অতিক্রম করলে প্রথমেই সামনে এলো সুপ্রাচীন ফটক পাদলপোল। কেল্লার পশ্চিম দিক থেকেই দেখা শুরু করবে ঠিক করল। কিছুটা এগিয়ে যেতেই চৌকিদার জগদীশ প্রসাদের সাথে দেখা হয়ে গেল। ওনাকে ওর পরিচয়পত্র দেখিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে একবার যদি পদ্মিনী পিছন ফিরে দেখত, তাহলে দেখতে পেত যে জগদীশ প্রসাদ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে তার চলে যাওয়ার দিকে। কিছুটা কেল্লার মধ্যে দিয়ে এগিয়ে প্রথমে পৌঁছল বিজয় স্তম্ভের কাছে। সুপ্রাচীন স্তম্ভটি বহু যুগ পেরিয়ে গেলেও এখনো সেরকম কিছু ক্ষতিগ্রস্ত হয়নি, তার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছে। বিজয় স্তম্ভের প্রতিটি কারুকার্য খুব ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করে যখন ঘড়ির দিকে তাকালো, তখন ঘড়ির কাঁটা দুপুর গড়িয়ে প্রায় অপরাহ্নের দিকে এগোচ্ছে। কিন্তু আসল জায়গাটাই তো দেখা হলো না। কিছুক্ষণ চিন্তা করে পদ্মিনী স্থির করলো যে আজকে নয়, কালকে সকাল সকাল এসে পৌঁছে প্রথম গন্তব্যই হবে কুম্ভমহল, পদ্মাবতী মহল, যার রূপের বর্ণনা এত শুনে আসলো, যাকে নিয়ে এত গল্প গাঁথা, যার সম্ভবতা অসম্ভবতা বিচার না করেই মানুষ অধীর আগ্রহ নিয়ে জেনেছে, তাকে জানতে গেলে একটা দিন তো দিতেই হবে। এত কিছু ভাবতে ভাবতেই ফেরার পথ ধরল পদ্মিনী। অটোওয়ালা তো অপেক্ষা করছে, বেশি দেরি করে ফেললাম কি? যদি চলে যায় তাহলে এখান থেকে ফেরার ব্যবস্থা নিশ্চয়ই কিছু থাকবে। নিজের মনে ভাবতে ভাবতেই কেল্লার বাইরে এসে দেখে অটোওয়ালা তার জন্য অপেক্ষা করে আছে। পদ্মিনীকে দেখে এসে বলে, আরে ম্যাডাম, আর কিছু দেরি হলেই কিন্তু আমি চলে যেতাম, তখন এখান থেকে ফেরার সময় মুশকিলে পড়তেন, তাই দাঁড়িয়ে গেলাম, এখন তাড়াতাড়ি চলুন। আরে ভাইয়া, চিন্তা করো না, তোমাকে আমি বেশি ভাড়া দিয়ে দেব, আর অপেক্ষা করার জন্য সত্যিই ধন্যবাদ। আপনি গাইড ছাড়া এতক্ষণ কি করলেন ম্যাডাম? গাইড ছাড়া আপনি তো কিছুই বুঝবেন না।
আপনি প্রথমে বললে একজন ভালো গাইড দিয়ে দিতাম, না হলে আমি যেতাম আপনার সাথে। একটু হেসে পদ্মিনী বলল, আমার গাইডের প্রয়োজন নেই, এখানে এখন রোজই আসতে হবে। যদি তুমি চাও তাহলে আমাকে রোজ সকাল 8টায় পৌঁছে দিতে পারবে? সে পৌঁছে দেব, কোনো অসুবিধা হবে না, কিন্তু রোজ কেন আসবেন? কেল্লাটা অনেক বড়, তবে একদিনে ঘুরে নেওয়া যায়। আপনি কি বই লেখেন, সেই জন্যেই রোজ আসবেন? অটোওয়ালার কথা শুনে প্রচণ্ড হাসি পেলেও হাসি চেপে রেখে উত্তর দিল, না না, আমি এসেছি সরকারের তরফ থেকে এই কেল্লার দেখাশোনা করতে। কেল্লার যে যে জায়গাগুলোকে সারানোর প্রয়োজন সেগুলোকে সারানো হবে, আর নতুন কিছু তথ্য পাওয়া গেলে সেগুলো সরকারকে জানানো হবে। এইসবই কাজ করব। আমার আরও লোকজন আসবে, এই 1-2 দিনের মধ্যেই আসবে। আরে বাপরে ম্যাডাম, আপনি একজন লেডিস হয়ে এত বড় কাজ করবেন? কিন্তু ম্যাডাম, একটা কথা বলি, সেটা দয়া করে একটু শুনে চলবেন। এই কেল্লাতে একা একা ঘুরে বেড়াবেন না, সবাই মিলেই থাকবেন। কেন বলো তো? এই কেল্লাতেও কি দিনের বেলাতেও ভূত দেখা যায় নাকি? হাসবেন না ম্যাডাম, আপনারা শহরের মানুষ, অনেক কিছুই জানেন না, কিন্তু আমরা যারা রাজস্থানের মানুষ তারা সবাই এই কেল্লাকে ভক্তি করি, খুব সমীহ করে চলি। তাই বলছি ম্যাডাম, কি দরকার শুধু শুধু একা একা ঘোরার? সবাই মিলেই কেল্লাতে যাবেন। ঠিক আছে ভাইয়া, চেষ্টা করব তোমার কথা মানার। আর কালকে 8টায় চলে এসো কিন্তু। বলে অটো থেকে নেমে গেস্ট হাউসে ঢুকে গেল পদ্মিনী। ওইদিকে কেল্লার গেটের বাইরে নিজের ছোট ঘরটাতে বসে জগদীশ প্রসাদ ভাবছে, কি এই মেয়েটি সরকারি কাজে এসেছে বলল, আগেও তো অনেক সরকারি বাবুরা এসেছে, কিন্তু এই মেয়েকে তো কখনো দেখিনি। আবার পুরনো মাটি খুঁড়বে, আবার কেল্লা না যাওয়ার জায়গাগুলোতেও পৌঁছে যাবে। কি দরকার সবসময় অতীতকে নিয়ে টানাটানি করার? কালের নিয়মে যখন যার ধ্বংসের সময়, তখন তা তো ধ্বংস হবেই, কারোর ক্ষমতা নেই তা আটকানোর। নিজের মনেই বিড়বিড় করতে থাকে জগদীশ প্রসাদ। স্বর্গের অপ্সরাদের মতো এত রূপ নিয়ে এখানে আসা ওই মেয়ের উচিত হয়নি। দানব তো এখনো আছে, অন্য রূপে আছে, কিন্তু আছে আছে, দানব তো আছে। না না, আমাকে ওই মেয়েকে বোঝাতেই হবে। গেস্ট হাউসে ফিরে আজকে যা যা জানতে বা দেখতে পেয়েছে সেগুলো তার ডায়েরিতে নোট করে রাখলো পদ্মিনী। সন্ধ্যা হয়ে গেলে প্রচণ্ড ক্লান্ত থাকার দরুন তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়ল। কাল থেকে অনেক কাজ, কালকেই তো 7 জনের টিম এসে পৌঁছবে। না, প্রত্যেককে কাজও বুঝিয়ে দিতে হবে, কাল থেকে আর বিশ্রামের সময়ই পাবো না। এইসব ভাবতে ভাবতে পদ্মিনী গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখল পুরো আকাশ বাদলা মেঘে ভরে গেছে, আর টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেল। সমস্ত তৃষ্ণার্ত বালিয়াড়ি সেই জল নিজের বুকে শুষে নিতে প্রস্তুত। ভাবতে ভাবতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মরু শহরের বৃষ্টি সত্যিই দেখার মতো। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো পদ্মিনী। হঠাৎ মনে পড়ল, যা, আজ তো তাহলে কিল্লাতে গিয়ে কাজ করাটাই মুশকিল হয়ে যাবে। এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি থামবে বলে। ইস, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি কিল্লা থেকে বসে দেখতে পারতাম। যাকে, এখন তো এখানেই আছি, একদিন ঠিক দেখব। এসব ভাবতে ভাবতেই মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। অনিল? হ্যাঁ ম্যাডাম, আমাদের প্লেন প্রায় 10 ঘন্টা লেট আছে, চিত্তরগড় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আমরা ঠিক পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে,
তোমরা সাবধানে এসো, আর এয়ারপোর্টে নেমে মীরানগর গেস্ট হাউস বললে পৌঁছে দেবে। ওকে? হ্যাঁ হ্যাঁ, বাই বাই। পদ্মিনী মনে মনে হিসেব করে নিল যে ওদের আস্তে আস্তে প্রায় রাত 8-9 বেজে যাবে। না, সকালটা তো নষ্ট হলোই। যাই হোক, নিজের কাজ একটু গুছিয়ে নিই। ল্যাপটপ নিয়ে বসে সবার প্রথমে স্যারকে সব তথ্য মেল করে দিল। তারপর স্নান খাওয়া পর্ব সারতে সারতে বিকেল হয়ে গেলে পোশাক পাল্টে নিয়ে বেরিয়ে পড়ল কেল্লার উদ্দেশ্যে। ঠিক অদ্ভুতভাবে কোনো অটোওয়ালাই যেতে রাজি হলো না। ভীষণ বিরক্ত হয়ে পদ্মিনী হেঁটেই রওনা হয়ে গেল। আধ ঘন্টার মধ্যে পৌঁছেও গেল। অনেকটাই চড়াই উঠে হাঁপিয়ে গিয়ে কেল্লার মূল ফটকের সামনে একটা ছোট গুমটির মতো ঘরের চাতালে বসে পড়ল। বসে নিয়ে নিজের নোটবুকটা বের করে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। হঠাৎ চমকে তাকিয়ে দেখে সামনেই কালকের চৌকিদারটি দাঁড়িয়ে। ম্যাডামজি, এই সময় আপনি এখানে? এক্ষুনি কেল্লার ফটক তো বন্ধ হয়ে যাবে, আর সন্ধ্যার পরে কেল্লায় ঢোকা নিষেধ। সে কি? এরকম নিয়ম তো পর্যটকদের জন্য, আমার আলাদা অনুমতি নেওয়া আছে। তাহলে আমার ঢুকতে বাধা কোথায়? না না, সে আপনার কাছে যে কাগজই থাক, আমি আপনাকে ঢুকতে দেব না। আপনি ফিরে যান, এখন আর ঢোকা যাবে না। আরে কি মুশকিল, আপনি তো সরকারি কাজে বাধা দিচ্ছেন। আপনি ভাববেন না আমি শুধু একটু ঘুরে মার্কিং করেই চলে আসব। না না না, আমি এই কেল্লার রখওয়ালি করি। সূর্য অস্ত যাবার পর আমি কাউকে ঢুকতে দিই না। যান যান, চলে যান এখান থেকে। আরে আপনি আমাকে কারণটা তো বলুন, সেই কারণটা আমার বিশ্বাসযোগ্য হলে আমি চলে যাব। কিছুক্ষণ জগদীশ প্রসাদ পদ্মিনীর দিকে তাকিয়ে থেকে বলল, আমার কথা কেউ বিশ্বাস করে না ম্যাডামজি, আপনিও করবেন না। আমি করব, আপনি নিশ্চিন্ত হয়ে বলুন কাকা। সূর্যাস্তের সাথে সাথেই এই কেল্লা জেগে ওঠে ম্যাডামজি। কেল্লার প্রত্যেকটা ইট পাথর জীবন্ত হয়ে ওঠে, ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। কত রাজপুত বীরের রক্ত, কত রাজপুত নারীর হাহাকার মিশে আছে জানেন এই কেল্লায়? যদি জানতেন তাহলে এই সময় এখানে আসার সাহস দেখাতেন না। ফিরে যান, এখান থেকে এখনই ফিরে যান। উত্তেজিত হয়ে বলতে লাগলো জগদীশ প্রসাদ। আপনি এখানে একটু বসুন না কাকা, শান্ত হন। ঠিক আছে, আমি এখন কেল্লার ভেতরে যাচ্ছি না, কিন্তু কাল থেকে কাজ শুরু হলে আমাদের তো অনেকক্ষণ থাকতে হবে। ঘড়ির কাঁটা মিলিয়ে কাজ তো আমাদের হয় না, অনেক সময় তো রাতও হয়ে যায়। তাহলে আমি এখানকার থানা থেকে একটা পারমিশন লেটার নিয়ে আসবো আর আপনাকে দিয়ে রাখবো। তখন আশা করি আপনার আর কোনো অসুবিধা হবে না। হতাশ হয়েই পদ্মিনীর পাশে বসে পড়ল জগদীশ। ম্যাডামজি, গল্প কথা নয়, আমি আজ প্রায় 15 বছর ধরে এই কেল্লার দেখাশোনা করি। প্রত্যেক রাতে এই কেল্লার জীবন্ত রূপ আমি শুনতে পাই। রাজপুতদের ঘোড়ার খুরের আওয়াজ, সহস্র নারীর হাহাকার কেল্লার চারপাশকে ভারী করে দেয়। অদৃশ্য রক্তগঙ্গা বয়ে যায়। আমি শুনতে পাই, বিশ্বাস করুন, আমি রক্তের গন্ধ পাই। এই আত্মারা সবাই কেল্লায় বন্দি, ওরা মুক্তি চায়, মুক্তি চায় ম্যাডামজি। বলতে বলতে আবার অস্থির হয়ে উঠল জগদীশ প্রসাদ। কেল্লার কথা শুনতে শুনতে বিস্মিত হয়ে বসেছিল পদ্মিনী। হঠাৎ করে জগদীশ প্রসাদের অস্থিরতা দেখে তাকে আবার শান্ত করে বসালো। তোমার যদি বলতে কোনো অসুবিধে থাকে তাহলে তুমি বলো না, আমি না হয় পরে এসেই শুনবো। না না, আমি বলবো, আজকেই বলবো আপনাকে। ম্যাডামজি, আপনি তো অনেক বড় পণ্ডিত, কেল্লার ইতিহাস সবই জানেন। রানী পদ্মাবতী ও 600 রাজপুত রমণী কুম্ভমহলে জহর ব্রত করেছিলেন। তুর্কি দানব আলাউদ্দিন খিলজির হাত থেকে নিজেদের আত্মসম্মান বাঁচাতে সতী হয়েছিলেন।
অনেকে অনেক কথা বলে। কেউ বলে রানীমার মহল থেকে যে সুড়ঙ্গ গোমুখ গঙ্গা পর্যন্ত গিয়েছিল সেখানে নাকি জহর কুণ্ড হয়েছিল, কিন্তু তা একদম অসত্য, একেবারে ভুল। রানী পদ্মাবতী তার রূপ সৌন্দর্য হেলায় বিসর্জন দিয়েছিলেন আগুনের মধ্যে। চিতোরের প্রত্যেকটি মানুষ জানে রানা রতন সিং এর রাজসভায় রাঘব চেতন নামে একজন চিত্রকর ছিলেন, যার তুলির ছোঁয়াতে সব কিছুই যেন জীবন্ত হয়ে উঠত। কিন্তু রাঘব চেতন গোপনে তন্ত্রবিদ্যার চর্চা করত, আর সেই কথায় রানাজি চিত্রকরকে রাজ্য থেকে অপমান করে বিতাড়িত করেন। এই অপমান রাঘব চেতন মেনে নিতে না পেরে কেল্লার প্রত্যেকটি মানুষকে অভিশাপ দেন। এখানের মৃত মানুষদের আত্মা এই কেল্লাতেই বন্দী থেকে যাবে, কখনো মুক্তি পাবে না। আরও বলা হয় যে এই রাঘব চেতানি তুর্কি শয়তান আলাউদ্দিন খিলজিকে রানী পদ্মাবতীর রূপের কথা বলে প্রলুব্ধ করে চিতোর আক্রমণ করতে বলে। আর ওই তুর্কি দানব ছিল নারী লোলুপ শয়তান। রানী পদ্মাবতীকে অধিকার করার অভিপ্রায়ে বিভিন্ন রকমের কূটনৈতিক কৌশল অবলম্বন করে রানা রতন সিং এর কাছে প্রস্তাব রাখে রানী পদ্মাবতীকে এক ঝলক দেখেই সে ফিরে যাবে। রানাজিও বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে কুম্ভমহল থেকে আরশির সাহায্যে দেখানোর ব্যবস্থা করে। কিন্তু রানীর অপরূপ রূপে উন্মাদ হয়ে গিয়ে সমস্ত কূটনৈতিক নীতির বিরুদ্ধে গিয়ে চিতোরগড় আক্রমণ করে। এই যুদ্ধ রানা রতন সিং এর মৃত্যু অবশ্যম্ভাবী মেনে নিয়ে রানী পদ্মাবতী আর 600 রাজপুত রমণীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। রাজপুত রমণীদের মৃত্যুর আর্তনাদ সমগ্র কেল্লার ভিত পর্যন্ত নাড়িয়ে দেয়, আর নিজের স্বার্থ চরিতার্থ না হওয়ায় আলাউদ্দিন চিতোরগড় তছনছ করে দিয়ে চলে যায়। এই হলো ইতিহাস ম্যাডামজি। আপনি হয়তো আমার থেকেও আরো বেশি জানেন, কিন্তু কি জানেন তো, রাজস্থানের প্রত্যেকটা মানুষ রানী পদ্মাবতীকে সতীমা বলে পুজো করে, তাকে দেবীর আসনে অধিষ্ঠিত করেছে। তবে কেউ একবারও রানীর মনের কথা জানার চেষ্টা করে? এমনকি রানা রতন সিংও নয়। তাকে শুধু দাবার খুঁটির মতোই ব্যবহার করা হয়েছিল। আমি জানি এই অতৃপ্ত আত্মারা যারা খিল্লায় বন্দী হয়ে আছে তারা রাঘব চেতনের অভিশাপে নয়, ওরা আরো কিছু বলতে চায়। আমরা শুনি না ম্যাডামজি, হ্যাঁ আমরা শুনি না। একসঙ্গে এতক্ষণ কথা বলে হাঁপিয়ে গেল জগদীশ প্রসাদ। আপনি এত সুন্দর করে ইতিহাস শোনালেন, সত্যি আমি অভিভূত। আমি তো বইয়ের পাতা থেকেই পড়েছি, কিন্তু আপনার বর্ণনাতে আমি যেন জীবন্ত দেখতে পেয়েছি সম্পূর্ণ ইতিহাসকে। তবে একটা প্রশ্ন কাকা, আপনি কি করে এত দৃঢ়ভাবে অস্বীকার করছেন এই অভিশাপকে? আমিও তো বিভিন্ন বই পত্রিকাতে এরকম একটা অভিশাপের কথা শুনেছি। অদ্ভুতভাবে একটা হাসি খেলে গেল জগদীশ প্রসাদের ঠোঁটে। এখন আপনি ফিরে যান, অনেক রাত হলো। এত রাতে বাইরে থাকা আপনার জন্য ঠিক নয় ম্যাডামজি। এই চিতোরগড়, এই কিল্লা এখন আর এত রূপ এত সৌন্দর্য সহ্য করতে পারে না। উঠে দাঁড়ালো পদ্মিনী। ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। কালকেই সকালে আবার দেখা হবে। আসার আগে আমি থানা থেকে পারমিশনের চিঠি নিয়ে আসবো। না না না, খবরদার না, একদম যাবেন না থানাতে। আপনি একা তো থানার চৌহদ্দিতেই যাবেন না, ভুলেও যাবেন না। আমাকে কোনো চিঠি দিতে হবে না, শুধু আপনি থানাতে যাবেন না। কেন, কি হলো? থানাতে কি সমস্যা হলো? ওখানে কি কেউ সাহায্য করবে না? কি হলো কাকা, কিছু তো বলো। জগদীশ প্রসাদ পদ্মিনীর সামনে এসে ফিসফিস করে বলে উঠল,
দানব আছে ম্যাডাম জি, ওই তুর্কির দানব আবার এসেছে চিতোরগড়ে। ওর থেকে বেঁচে থেকো ম্যাডাম জি, দানব আবার এসেছে, আবার এসেছে, আবার জহর কুণ্ডের আগুন জ্বলে উঠেছে। আমি টের পাই সেই আগুনের তাপ। বিড়বিড় করতে থাকে জগদীশ প্রসাদ। চৌকিদারের বিলাপে কান না দিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হলো পদ্মিনী। অনেক রাত হয়ে গেছে, এতক্ষণে বাকিরা সব এসেই গেছে। ভাবতে ভাবতে তাড়াতাড়ি পা চালালো। গেস্ট হাউসে পৌঁছে দেখলো সবাই পৌঁছে গেছে। প্লেনের জার্নিতে ক্লান্ত সবাই রাতের খাওয়া শেষ করে যে যার ঘরের দিকে চলে গেল। পদ্মিনীও নিজের ঘরের পৌঁছে বারবার জগদীশ প্রসাদের কথাগুলো ভাবতে থাকে। ভীষণ রহস্যময় কথা বলে তো লোকটি, কিন্তু বারবার থানাতে যেতে বারণ করছিল কেন? কি আছে থানায়? না, কালকে বেরোনোর আগে থানাটায় ঘুরে যেতেই হবে। শুধুমাত্র কৌতূহল তো নয়, সরকারি কাজে আসলে যাতে প্রশাসনের সাহায্য পাওয়া যায় তারও তো একটা ব্যবস্থা রাখতে হবে নাকি? পরের দিন সকাল সকাল জলখাবার শেষ করে 7 জনের টিমকে কেল্লার দিকে রওনা করিয়ে দিল পদ্মিনী। আগে থেকে ঠিক করে রাখা অটোতে উঠে থানার দিকে যেতে বলল। অটোওয়ালা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম আপনি একা যাচ্ছেন থানায়? আপনার দলের কোনো ছেলেকে একটু সাথে নিয়ে যেতেন। মহিলাদের একা একা থানায় যাওয়া কিন্তু ঠিক হবে না। কেন বলো তো, কি হবে গেলে? তোমাদের এখানে তোমরা মেয়েদের বাড়ি থেকেই বেরোতে দাও না, তাই এত অবাক হচ্ছ। অত ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি তাড়াতাড়ি চলো, আমাকে আবার কেল্লাতেও তো যেতে হবে। চিতোরগড় পুলিশ চৌকিতে পৌঁছে দেখল একজন কনস্টেবল বসে আছে আর ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। একটু বিরক্ত হয়ে পদ্মিনী থানার অফিসার কোথায় জিজ্ঞাসা করাতে ইশারায় পাশের ঘর দেখিয়ে দিল। আর সাথে সাথেই ঘর থেকে একজন দশাশয় চেহারার লোক, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, চোখ দুটোর দিকে তাকালে বোঝাই যাচ্ছে যে লোকটা শুধু চোখ দিয়েই পদ্মিনীর সারা শরীর যেন লেহন করে নিচ্ছে। কি বিষাক্ত সেই দৃষ্টি! এই লোকটাই থানার অফিসার। অস্বস্তি নিয়ে পদ্মিনী নিজের পরিচয় দিয়ে বলল, গুড মর্নিং অফিসার, আমি পদ্মিনী ঠাকুর, দিল্লি থেকে আসছি। প্রত্নতাত্ত্বিক বিভাগ আমাকে চিতোরগড় কেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমার সমস্ত কাগজপত্রের কপি আপনার কাছে পাঠিয়ে দেব, আর প্রয়োজনে আশা করি সাহায্য পাব। অবশ্যই পাবেন, আপনার মতো সুন্দরী মহিলাদের সাহায্য করতে পারলে সত্যি খুব আনন্দ পাবো। লোলুর দৃষ্টিতে পদ্মিনীর দিকে তাকিয়ে কথাগুলো বলে গেল পুলিশ অফিসার রবিশঙ্কর দয়াল। অদ্ভুতভাবে সারা শরীর ঘিনঘিন করে উঠল পদ্মিনীর। এক মুহূর্ত আর ওখানে দাঁড়াতে ইচ্ছে করল না। ধন্যবাদ জানিয়ে থানা থেকে বেরোতে বেরোতে শুনতে পেল, নেই চিড়িয়া। পেছন ফিরে তাকানোর আর সাহস পেল না পদ্মিনী। তাড়াতাড়ি অটোতে এসে উঠে বসল। পদ্মিনীর কানে বাজতে লাগলো জগদীশ প্রসাদের কথা। দানব আবার এসেছে, আবার এসেছে। তাহলে এই কি সেই দানব? পদ্মিনীর কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে জগদীশ প্রসাদের কথাগুলি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে অটোর মধ্যে বসে থাকে সে। অটোওয়ালার ডাকে তার সম্বিত ফেরে। ম্যাডাম, এবার কেল্লায় পৌঁছে দেবো তো আপনাকে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কেল্লার দিকেই চলো। অটোওয়ালা পদ্মিনীর ভীত সন্ত্রস্ত চেহারার দিকে তাকিয়ে শুধু বলল, এই জন্যই ম্যাডাম আপনাকে পুলিশ চৌকিতে যেতে বারণ করেছিলাম। ইন্সপেক্টর দয়াল একটা মূর্তিমান শয়তান আছে, সরকারি উর্দির আড়ালে সব রকমের দুষ্কর্ম করে যায়।
এই শয়তানের সবচেয়ে খারাপ নজর থাকে মেয়েদের প্রতি। চিতোরগড় থেকে কত মেয়ে যে মাঝে মাঝেই উদাও হয়ে যায়, তার খোঁজ আর কেউ পায় না। সে কি, এইরকম অরাজকতা! তোমরা চুপ করে আছো কেন? অন্যায়ের প্রতিবাদ করো, ওই দয়ালের নামে কেস করো। তোমরা চুপ করে আছো বলেই কিন্তু ওই লোকটা আরও মাথায় চড়ে বসেছে। কে প্রতিবাদ করবে ম্যাডাম? আপনি নতুন এসেছেন তাই আপনি জানেন না। সাংঘাতিক মানুষ এই লোকটা, এমন কোনো কাজ নেই যা পারে না। আপনি আজকে থানায় গিয়ে ঠিক করেননি ম্যাডাম। যাই হোক, একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফিরে যান। কথা বলতে বলতে কেল্লার সামনে পদ্মিনীকে পৌঁছে দিয়ে অটোওয়ালা চলে গেল। পদ্মিনী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কেল্লার ফটকের সামনে। দাঁড়িয়ে একবার চৌকিদার জগদীশ প্রসাদকে খোঁজার চেষ্টা করল, কিন্তু দেখতেই পেল না। ধীর পায়ে পদ্মিনী কেল্লার ভিতরে প্রবেশ করে নিজের টিমের কাছে পৌঁছে কি কি কাজ করতে হবে তার নির্দেশ দিয়ে দিল, কিন্তু থানার ঘটনাটা কারোর সাথেই আলোচনা করল না। পদ্মিনী নিজে পৌঁছে গেল পদ্মাবতী মহলে। মহলের চারিদিক পুষ্করিণী দিয়ে পরিবেষ্টিত। বলা হয়ে থাকে যে এই জলে নাকি প্রচুর পদ্মফুল ফুটত, আর সেই পদ্মের সাথে রানী পদ্মাবতীর চোখের তুলনা করা হতো। পদ্মিনী মহলে পৌঁছে দেখল একমাত্র এই মহলের কিছু অংশ এখনো ভেঙে পড়েনি। রানী পদ্মাবতী এই মহলেই একসময় থাকতেন, শৃঙ্গার করতেন। এই কথাগুলো ভেবেই পদ্মিনী শিহরিত হয়ে উঠল। মহল পর্যবেক্ষণ করে বিভিন্ন অংশের ফটো তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সকালের ঘটনাটাও মাথা থেকে বিস্মৃত হয়ে গেল। আস্তে আস্তে সূর্য অস্তগামী হতে থাকলে পদ্মিনীও কাজ শেষ করে তার টিম নিয়ে ফেরার পথ ধরল। আজকে সারাদিন তো জগদীশজিকে একবারও দেখতে পেলাম না। কিল্লার বাকি গল্পগুলোও তো শুনতে হবে, আর ওই দানবটাও বাকি, সেটাও তো জানতে হবে। কিন্তু গেল কোথায় মানুষটা? জগদীশজির কথা ভাবতে ভাবতে কেল্লার বাইরে এসে একবার পিছন দিকে ফিরল, যদি দেখতে পায় জগদীশজিকে। না, কোথাও নেই। হঠাৎ করে কেল্লার ফটকের সামনের খিড়কিতে কাউকে যেন একটা দেখতে পেল। মনে হলো যেন কেউ নজর রাখছিল ওর ওপর, কিন্তু কে হবে? স্থানীয় কেউ হতেই পারে, হয়তো আমারই চোখের ভুল। সারাদিন এত ধকল গেছে, না এবার ফিরতেই হবে। ফেরার জন্য নামতে থাকলে সামনেই জগদীশ প্রসাদকে দেখতে পেল সে। আরে কাকা, আমি তো আপনাকেই খুঁজছিলাম। কোথায় ছিলেন আজকে? সারাদিন দেখতেই পেলাম না। এখনো কত গল্প শোনা বাকি আপনার কাছে। যাই হোক, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, কালকে শুনবো কেমন? কথা শেষ করে এগিয়ে গেল পদ্মিনী। পিছন থেকে শুনতে পেল জগদীশ প্রসাদ নিজের মনেই বলে যাচ্ছে, সেই দানবকে ডেকে আনলেন ম্যাডামজি, এবার কি করবেন? দানবটা তো ঠিক গন্ধে গন্ধে হাজির হবে এই কেল্লায়, তখন কি করবেন? আবার জহরকুণ্ড জ্বলবে। তবে সেটা যে কার জন্য, সেটা আপনাকেই ঠিক করতে হবে ম্যাডামজি, আপনাকেই ঠিক করতে হবে। কি আবুল তাবুল বলছে লোকটা। এবার মনে হচ্ছে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। আমিও আজকে সকাল থেকে এই দানব নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি। না, এবার ফিরে যাওয়াটাই ঠিক। গেস্ট হাউসে ঢুকেই বুকটা ছ্যাঁত করে উঠল। সামনের ডাইনিং হলের চেয়ারে ইন্সপেক্টর মিস্টার দয়াল বসে। তাকে দেখেই উঠে দাঁড়িয়ে বলল, আরে আসুন আসুন, আপনি যে আপনার জন্যই অপেক্ষা করছি। আপনার বাকি লোকজন বলল আপনি নাকি অটোতে আসছেন। আমাকে হুকুম করতে পারতেন, আমি আমার জিপে করে নিয়ে আসতাম। না না, তার কোনো প্রয়োজন নেই।
আমরা ঠিক নিজেদের ব্যবস্থা করে নিচ্ছি। আর সরকার থেকে তো আমাদের জন্য গাড়ি ঠিক করাই আছে। রবিশঙ্কর দয়াল তার কদর্য চাহনির পদ্মিনীর সমস্ত শরীরের ওপর বোলাতে বোলাতে বলল, আরে মিস পদ্মিনী, পুরো সরকার আপনার খিদমত করার জন্য দাঁড়িয়ে আছে, আর আপনি শুধু গাড়ির কথা বলছেন। ওকে মিস্টার দয়াল, এবার আমি রুমে যাব, ভীষণ ক্লান্ত। পরে কথা হবে আপনার সাথে। গুড নাইট। ওহো হো, হ্যাঁ হ্যাঁ, আপনি রেস্ট করুন, আমি আবার কালকে আসব। গুড নাইট। এই লোকটাকে একদম সহ্য করতে পারছে না পদ্মিনী। গাটা ঘিন ঘিন করে উঠছে ওর চোখটার দিকে তাকিয়ে। চোখ দিয়ে যেন গিলে খেয়ে নেবে মনে হয়। সত্যি এখন মনে হচ্ছে যে একা থানায় যাওয়াটা ঠিক হয়নি। পরের দিন সকালে তৈরি হয়ে গেস্ট হাউস থেকে বেরোনোর সময় দেখে মিস্টার দয়াল জিপ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পদ্মিনীকে দেখেই, আরে চলুন মিস পদ্মিনী, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি তো আপনাকে কালকেই বলেছিলাম আপনাকে কষ্ট করতে হবে না, আমাদের অটো ঠিক করা আছে, আমরা চলে যাব। আরে না না, তা বললে হয় নাকি? আপনি আমাদের রাজ্যের মেহমান, আপনার খাতিরদারি করা আমার তো কর্তব্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, আপনার বাকি টিমের লোকজন অটো করে চলে যাক, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। পদ্মিনী শেষমেশ হাল ছেড়ে দিয়ে মিস্টার দয়ালের জিপেই রওনা হলো। জিপে উঠেই পদ্মিনী নিজের নোটবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল যে লোকটা ওর দিকে আগের দিনের মতোই নোংরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি মিস পদ্মিনী, আপনাকে কিন্তু এই চিতোরগড় কেল্লার রানী পদ্মাবতীর মতোই লাগে। আপনার মতো সুন্দরী বোধহয় প্রত্যেক যুগে একজন করেই জন্মায়। যেমন রাজপুত যুগে ছিলেন পদ্মাবতী, আর এই যুগে আপনি আছেন। আপনাদের নামের সাথেও কিন্তু অদ্ভুত মিল। একটু সৌজন্যের হাসি হেসে পদ্মিনী আর কোনো কথার উত্তর দিল না। ফেরার সময় আমি কিন্তু আবার নিতে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। আরে আপনি বারবার এত কষ্ট কেন করবেন? কোনো দরকার নেই। আর তাছাড়া আমাদের কাজ শেষ হওয়ার তো কোনো নির্দিষ্ট সময়ও থাকে না। তা বললে কি আর হয় মিস পদ্মিনী? আমি বলছি যখন, আমি অবশ্যই নিতে আসব। আপনি আবার একা একা চলে যাওয়ার চেষ্টা করবেন না। আসলে সুন্দরী মহিলাদের ওপর আমার জোর খাটাতে মন চায় না, তাই অপেক্ষা করব, চলে আসবেন। মিস্টার দয়ালের শেষ কথাগুলো পদ্মিনীর কানে কেমন যেন আদেশের সুর মনে হলো। কিছু উত্তর না দিয়ে কেল্লার সামনে নেমে এগিয়ে গেল। বুঝতে পারল যে মিস্টার দয়াল এখনো দাঁড়িয়ে আছে। কিভাবে যে এই লোকটা থেকে মুক্তি পাবে কিছুতেই ভেবে উঠতে পারল না পদ্মিনী। কই, আজকেও তো জগদীশ প্রসাদকে ফটকের সামনে নিজের ঘরটিতে দেখা গেল না। কিন্তু কোথায় গেল লোকটা? দেখা যাক ফেরার সময় কি করা যায়। কেল্লার ভিতরে ঢুকে পদ্মিনী সোজা চলে যায় পদ্মাবতী মহলে। মহলে ঘুরতে ঘুরতে ইতিহাস বিখ্যাত সেই সুড়ঙ্গের সামনে এসে দাঁড়ালো। এই সুড়ঙ্গ দিয়েই রানী পদ্মাবতী আর রাজপুত রমণীরা জহর স্থল পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু এই মুহূর্তে এই সুড়ঙ্গের ভিতরে কোনো আলো ছাড়া প্রবেশ করা ঠিক হবে না মনে করল পদ্মিনী। বড় সার্চলাইট নিয়ে তবেই ঢুকতে হবে। তবে পদ্মিনীর কাছে রাখা কেল্লার নকশা বলছে এই সুড়ঙ্গকে সামনে বন্ধ করে দেওয়া হয়েছিল। না, একা না গিয়ে অনিলকেই নিয়ে যেতে হবে, তাহলে সব পরীক্ষা নিরীক্ষাগুলো করা যাবে। এই ব্যাপারে অনিলকে নির্দেশ দিতে দিতে পদ্মিনীর মনে হলো সুড়ঙ্গ দিয়ে কেউ তাকে দেখছে। আর সে তাকাতেই আবার যেন সরে গেল। কেমন যেন শরীরটা শিরশির করে উঠল। না, আজকে তার সব কিছু ভীষণ গন্ডগোল হয়ে যাচ্ছে। সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে দেখল অনিল দাঁড়িয়ে আছে।
আমি জানতাম আপনি একা নামার ঠিক চেষ্টা করবেন, তাই চলে এলাম। না না, একা ভেতরে যাইনি, ওটা কালকেই আলো নিয়ে করতে হবে। আচ্ছা, তুমি কেল্লার অন্যদিকে একজন বয়স্ক চৌকিদারকে দেখেছো? ওনার নাম জগদীশ প্রসাদ। না ম্যাডাম, এরকম তো কাউকে দেখিনি। ও ঠিক আছে, দেখতে পেলে একটু এদিকে পাঠিয়ে দিও। ওকে ম্যাডাম। এই কথা বলেই অনিল নিজের কাজের জায়গায় চলে গেল। অনিল চলে গেলে পদ্মিনী হাঁটতে হাঁটতে জহরস্থলের সামনে এসে দাঁড়ালো। ধীর পায়ে জহরকুণ্ডের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। কত নারী তাদের জীবনের স্বপ্ন অসম্পূর্ণ রেখে শুধু নিজেদের সম্মান বাঁচাতে আত্মবলিদান দিয়েছে। পদ্মিনী জহরকুণ্ডেরই একটা পাথরের ওপর বসে পড়ল আর নিজের কাজের নোটগুলো করে রাখল। আচ্ছা, জগদীশজির কথা অনুযায়ী সত্যিই কি প্রতি রাতে জহরকুণ্ড জেগে ওঠে? ইস, একটা রাত যদি এই কিল্লাতে থাকা যেত, তাহলে সত্যি মিথ্যা জানা যেত। এইসব কথা ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো বলতেই অপর প্রান্তের গলা শুনে পদ্মিনীর বুকটা কেঁপে উঠল। মিস্টার দয়াল তার নাম্বার পেলোটা কোথায়? আর লোকটার কথা শুনলেই এত অস্থির কেন হয়ে পড়ে শরীরটা? কি মিস ঠাকুর, ভাবছেন তো যে নাম্বারটা কিভাবে পেলাম? আরে আমরা পুলিশের লোকেরা সব কিছু জোগাড় করতে পারি। যাই হোক, আজকে ফেরার সময় নিজে চলে আসবেন না, আমি নিয়ে আসব। এবার একটু কঠিন গলায় পদ্মিনী বলল, আমি তো আপনাকে একবার বললাম আমার কাজ শেষ হওয়ার কোনো সময় নেই, আপনি শুধু শুধু কষ্ট করবেন না। এরপরেই রবিশঙ্কর হিমশীতল কণ্ঠে বলে উঠল, আমি এতবার কাউকে অনুরোধ করি না মিস পদ্মিনী, কারণ আমাকে না করার সাহস এই চিতরে কারণ নেই। সুতরাং আমাকে এড়িয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না, তাহলে আবার আপনার বিপদ বাড়বে। আপনার লোকেরা কখন কোথায় গায়েব হয়ে যাবে জানতেই পারবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আজকের রাতের খাবারটা আমার সাথেই আমার বাড়িতে করবেন, চিন্তা করবেন না। আপনার আতিথেয়তার কোনো ত্রুটি রাখবো না, কথা দিলাম একেবারে খুশ করে দেব। রাখলাম। ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল পদ্মিনী। এই রকম খারাপ পরিস্থিতিতে আগে সে কখনো পড়েনি। বোঝাই গেল মিস্টার দয়াল হুমকি দিয়ে গেল ফোনে। টিমের লোকজনদের ভালো মন্দের দায়িত্ব তার কাঁধেই। তাদের কিছু হয়ে গেলে সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু আমি কি করব এখন? এই লোকটার হাত থেকে বাঁচব কি করে আমি? কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। কি করব ঠাকুর, রাস্তা দেখাও। এই তো সামনেই রাস্তা রয়েছে, জহরকুণ্ড। দেখো জলও জমে আছে, ঝাঁপ দিয়ে দাও। চমকে সামনে তাকিয়ে দেখে একজন স্থানীয় রাজস্থানী মহিলা তার সামনের পাথরে এসে বসেছে। দেখে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত ঘরে। আপনি কে? আমার পরিচয় পরে জানবে। তা তুমি কি ঠিক করলে? কি করে রক্ষা করবে নিজেকে ওই দানবটার হাত থেকে? পালিয়ে যাবে নাকি নিজেকে শেষ করে দেবে রানী পদ্মাবতীর মতো? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। এখন মনে হচ্ছে লোকটা সত্যিই দানব। দেখি আমার লোকজনকে ফোনে খবর দিয়ে অন্য গেট দিয়ে যদি বেরিয়ে যেতে পারি সবাই। বাহ, তোমার মনে হয় তুমি তাহলে বেঁচে যাবে আর তোমাকেও ধরতে পারবে না? তার মানে তুমি পালাতে চাইছো তো? তুমি জানো না যে
ওই লোকটা কত বড় শয়তান, কত মেয়ে সর্বনাশ করেছে যাদের কোনো হদিশ নেই। কেউ কিচ্ছু করতে পারে না ওর বিরুদ্ধে। তাহলেই ভাবুন আমি কি করব? আমার একার পক্ষে লোকটার বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব? কেন কেন সম্ভব নয়? চেষ্টা তো করো, আগেই হাল ছেড়ে দিচ্ছ কেন? লড়াই করো, তারপরে মরো। জানো, রানী পদ্মাবতীও কিন্তু লড়াই করতে চেয়েছিল। তিনি শুধু সৌন্দর্যের প্রতিমাই ছিলেন না, তিনি একজন অসামান্য যোদ্ধাও ছিলেন। ওই তুর্কি শয়তানের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরতে পারতেন, কিন্তু পারেননি। মিথ্যার জালে জড়িয়ে তাকে জহর করতে বাধ্য করেছিল। রানা রতন সিং এর মিথ্যা মৃত্যু সংবাদ তাকে জহরের পথে চালিত করেছিল। আজ যদি রানী পদ্মাবতী নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে রানাজির পাশে দাঁড়াতো, তাহলে হয়তো অন্য ইতিহাস রচিত হতো। তাই বলছি, পালিয়ে যেও না। নারী তো কি হলো, অবলা নও, লড়ে যাও। লড়াইয়ে যদি জিতে যাও, তাহলে সমগ্র চিতোরগড় তোমার ঋণী থাকবে। পিঠ দেখিয়ে পালিয়ে যেও না। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনে যাচ্ছিল পদ্মিনী। মহিলাকে উঠে চলে যেতে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি কে? এত কথা জানলেন কি করে? এই সমস্ত তথ্য আমাদের মতো প্রত্নতাত্ত্বিক অথবা ঐতিহাসিকদের কাছেও তো নেই। লড়াইটা কিন্তু করো পদ্মিনী, নিজের অস্তিত্বের লড়াই। প্রতিবার ওই দানবগুলোকে জিততে দিও না, পালিয়ে যেও না। বলেই সামনের দিকে হাঁটা দিল সেই মহিলা, আর উত্তপ্ত বালিয়াড়িতে একটা হিমশীতল বাতাস বয়ে গেল। সামনে তাকিয়ে আর ওই মহিলাকে দেখতে পেল না পদ্মিনী। কি হলো? কোথায় গেলেন উনি? জহরস্থল থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে সামনেই জগদীশ প্রসাদকে দেখতে পেল পদ্মিনী। আরে কাকা, কোথায় ছিলেন আপনি কাল থেকে? কাল থেকে আপনাকে কত খুঁজে যাচ্ছি। আমি আর কোথায় যাব ম্যাডামজি, এখানেই ছিলাম, আপনি দেখতে পাননি। কিন্তু কি হবে বলুন তো, আপনি তো আমার কোনো কথাই শোনেননি। সেই আপনি দানবের সামনে পৌঁছে গেলেন, বারণ শুনলেন না। নারী লোভী শয়তান ওটা যুগে যুগে ফিরে আসে বিভিন্ন নামে। কি করে নিজেকে বাঁচাবেন বলুন তো ম্যাডামজি? আমি একটা কথা বলি, যদি অপরাধ না নেন, আজ আর আপনি কেল্লা থেকে বেরোবেন না ম্যাডামজি, এখানেই থেকে যান। কিছু হবে না আপনার, আমি আছি তো আপনার সাথে। তাই বলছি ম্যাডামজি, কিছুতেই এখান থেকে বেরিয়ে যাবেন না। কিন্তু একদিন থেকে কি হবে কাকা? আবার পরের দিন সেই তো আমাকে ওই লোকটার সামনে আসবো। তখন তখন কি হবে? জগদীশ প্রসাদের মুখে একটা অদ্ভুত হাসি খেলে যায়। থেকে যান ম্যাডামজি, আজকে পূর্ণিমার রাত, শুভ অশুভ লড়াই আজই হবে। আর আমি জানি আজ অন্তত শুধু শুভই হবে, কারণ আপনি যে পদ্মিনী। ভয় পাবেন না ম্যাডামজি, আমি আছি আপনার সাথে। অবাক হয়ে তাকিয়ে পদ্মিনী বলল, দেখছি কি করা যায়। জগদীশজির সাথে কথা বলতে বলতেই সামনে তাকিয়ে দেখে অনিল সহ বাকিরাও এদিকে এগিয়ে আসছে, নিজেদের মধ্যে কথা বলতে বলতে। আর কেন জানি না মনে হলো ওরা ওকে নিয়েই কথা বলছে। ম্যাডাম, 5টা তো বেজে গেছে, এবার আমরা রওনা দিই। বাকি কাজ আবার কালকেই দেখব না হয়। ঘড়ির দিকে তাকিয়ে পদ্মিনী বলল, ঠিক আছে, তোমরা এগো, আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো। আমি চলে আসব, চিন্তা করো না। সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফেরার পথ ধরল। অনিলদের ফেরার পথের দিকে তাকিয়ে রইল পদ্মিনী। ঠিকই তো যাবো, কিন্তু থাকবোটা কোথায়? জগদীশজির ঘরে?
না, তার চেয়ে এই কেল্লার মধ্যে থাকাটাই অনেক বেশি রোমাঞ্চকর। আগেও তো কাজের সূত্রে অনেক কেল্লা আর দুর্গতে থাকার অভিজ্ঞতা আছে, কিন্তু এই থাকাটার মধ্যে কোথায় যেন মনে হচ্ছে কিছু একটা আজকে হবেই। যাই হোক, অন্তত এই সুযোগে পূর্ণিমা রাতের কেল্লার রূপটা তো উপভোগ করাই যাবে। তবে হঠাৎ করে নিজের আত্মরক্ষার কথা মনে আসতে হাত দিয়ে হাঁটুর কাছে কিছু ছুঁয়ে নিল। ঘড়ির কাঁটা বলছে সন্ধে 7টা। আচমকাই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল রবিশঙ্করের ফোন। কি ভেবে ফোনটা কেটে দিয়ে একেবারে বন্ধ করে দিল। পুরো কেল্লা একদম অন্ধকার থাকে না, বেশ কিছু জায়গায় আলোর ব্যবস্থা করা আছে। সেই আলোতে হাঁটতে হাঁটতে পদ্মিনী আবার জহরকুণ্ডের আগের জায়গায় গিয়ে বসল। আচ্ছা, আমি এটা কি করছি? কোনো এক রহস্যময়ী মহিলার কথা শুনে কেন এতটা উত্তেজিত হয়ে পড়লাম? আরে রবিশঙ্কর দয়াল, আজকের যুগেও রাজস্থানের এইসব জায়গাগুলোতে উর্দির ক্ষমতা সব থেকে বেশি। মেয়েদের কত যন্ত্রণা সহ্য করতে হয়, কেউ এদের খোঁজও রাখে না। না, অনেক হয়েছে। এবার এই দয়ালের কিছু তো ব্যবস্থা করতেই হবে। স্যারের সাথে কথা বলতে হবে। এই কথাগুলো চিন্তা করে কিছুটা যেন নিশ্চিন্ত হলো পদ্মিনী। ধীরে ধীরে রাত বাড়তে থাকে। নিঝুম কেল্লাতে যেন সময়ের চেয়ে অনেকটাই গভীর রাত। কোথায় যেন পায়ের শব্দ পাওয়া গেল। না না, শুধু পায়ের আওয়াজ নয়, চুরির আওয়াজও তো পাচ্ছি। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে সামনে বিজয় স্তম্ভের দিকে তাকিয়ে দেখে ওখানে কত আলোর ঘোরাফেরা। আস্তে আস্তে এগিয়ে গেল পদ্মিনী আলোর উৎস খুঁজতে, আর অবাক হয়ে দেখে বিজয় স্তম্ভের সামনে অনেক রাজস্থানী সম্ভ্রান্ত রাজপুত সাজের মহিলারা হাতে আরতির থালা নিয়ে পূজা করছে। কিন্তু কি করে সম্ভব? এনারা এলেন কোথা থেকে? জগদীশজি যে বলেছিলেন রাতে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাহলে সত্যি এবার আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই পদ্মিনী দেখল মহিলারা বিজয় স্তম্ভের থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে জহরকুণ্ডের দিকে। অদ্ভুতভাবে মোহাবিষ্ট হয়ে ওদের অনুসরণ করল। কিসের একটা টানে পদ্মিনী এগিয়ে চলেছে। রাজপুত মহিলারা জহরকুণ্ডের সিঁড়ি দিয়ে নামতে থাকলো। ওদের সাথে পদ্মিনীও নামতে থাকলো। কিন্তু কোথায় যাচ্ছে পদ্মিনী? মৃত্যু কি তাকে টানছে? ধীরে ধীরে যেন জহরকুণ্ডের তাপ বাড়ছে, আর ঠিক সেই সময় পেছন থেকে কেউ যেন পদ্মিনীকে টেনে ধরল। অদ্ভুতভাবে বেড়ে যাওয়া তাপের আঁচে বাস্তবের মাটিতে ফিরে এলো পদ্মিনী, আর পিছনের দিকে তাকিয়ে চমকে উঠল। কিন্তু কে ছিল পিছনে? আপনি এখানে? আপনি এখানে কি করে আসলেন? রবিশঙ্কর দয়ালকে দেখে চমকে বলল পদ্মিনী। কি? আমাকে কে আটকাবে? এই চিত্তরগড়ে কারোর ক্ষমতা নেই আমাকে আটকানো। আর তুমি কি ভেবেছিলে মিস পদ্মিনী, ফোন বন্ধ রেখে খেলার ভিতরে লুকিয়ে বসে আমার হাত থেকে বেঁচে যাবে? এ তো সহজ নাকি? আপনি কি বলতে চাইছেন? আমার কোনো অভিরুচি নেই আপনার সাথে কথা বলার। সরে যান, সরে যান আমার রাস্তা থেকে, না হলে আমি চিৎকার করব। হাহা করে আবার অট্টহাসিতে আকাশ পাতাল কাঁপিয়ে বলে উঠল, চিৎকার করবে? কাকে ডাকবে সুন্দরী? এখানে কে আসবে তোমাকে বাঁচাতে? নাকি
নিজেকে এই কেল্লার রানী পদ্মাবতী ভাবতে শুরু করেছো। চেঁচাও চেঁচাও, যত ইচ্ছে চেঁচাও, দেখি তোমার কোন সৈন্য তোমাকে বাঁচাতে আসে। আছি আছি, এখানে অনেক মানুষ আছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আজকেই সারা চিতরগড়ের মানুষ জানতে পারবে আপনারই এই কদর্য রূপ। তারপরই পিছন ঘুরে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে। সবাই যেন কুণ্ডের গহীন অন্ধকারে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। কোথায় কোথায় গেল সবাই? এক্ষুনি তো এখানে ছিলেন, কোথায় গেল? বলে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে পদ্মিনীর হাত টেনে ধরল দয়াল। কোথায় চললো সুন্দরী? জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? এই কেল্লায় এই মুহূর্তে শুধু তুমি আর আমি ছাড়া কেউ নেই। শোনো, এটা গোপন কথা বলি তোমাকে, এই কেল্লার প্রত্যেকটা কোণা আমার চেনা। কত মজা লুটেছি এখানে, কত সুন্দরীরা আমাকে সঙ্গ দিয়েছে, কিন্তু তারপরই তারা ভ্যানিশ হয়ে গেছে। তবে রাতের বেলা কেল্লার ভিতরে এই প্রথম। সত্যি কথা বলতে গেলে নিজেকে কেমন যেন আলাউদ্দিন খিলজি মনে হচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছে রানী পদ্মাবতী। ও সরি সরি, মিস পদ্মিনী। তুমি একটাই একটু আলাদা, কি বলো তো মিস ঠাকুর? আমি বলছি, আমি রানী পদ্মাবতীকে আজ হাসিল করব। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল রবিশঙ্কর দয়াল। সেই হাসির আওয়াজ যেন গহ্বরকুণ্ডের ভিতরেও প্রতিধ্বনিত হতে থাকলো। পদ্মিনীর সারা শরীর কাঁপতে শুরু করলো। একটা হিংস্র জন্তু যেন সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে থাবা বসাবে। বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছে না পদ্মিনী। তাহলে কি আমার অবস্থাও অসহায় মেয়েগুলোর মতো হবে? কিন্তু জগদীশজি কোথায়? সে যে বলেছিল সে পাশে আছে, তাহলে এই বিপদের সময় কোথায় গেল সে? না না, এত সহজে তো হারলে চলবে না, লড়াই তো করতেই হবে। কিন্তু কি করব আমি? কোনো পথই তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কুণ্ডের সিঁড়ির দিকে তাকিয়ে দেখল বিকেলের দেখা সেই মহিলা রাজকীয় পোশাকে দাঁড়িয়ে আছে আর জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আর এখান থেকেই সে যেন শুনতে পাচ্ছে, ছেড়ো না ওকে পদ্মিনী, এই যুগে তুর্কি দানব এই শয়তান। তুমি ভয় পেও না, পালিয়ে যেও না, অস্ত্র তুলে নাও, রুখে দাঁড়াও। অস্ত্রের কথা আবার বলতেই পদ্মিনী নিজের হাঁটুর ব্যান্ড থেকে প্রায় 1 বিঘত লম্বা ছুরি বের করে নিয়ে রবিশঙ্করের দিকে এগিয়ে গেল। আর একটু এগিয়ে আসলেই আমি ছুরি চালিয়ে দেব, এত অসহায় আমাকে ভেবো না। পদ্মিনীর হাতে ছুরি দেখে চমকে গেল রবিশঙ্কর দয়াল। হতভম্ব হয়ে জহরকুণ্ডের সিঁড়ি দিয়ে কিছুটা নেমে গেল। আর পদ্মিনী দেখল সেই মহিলা তখনও বলে চলেছে, হেরে যেও না, আমাকে হারিয়ে দিও না পদ্মিনী, তুমি একাই সর্বশক্তিমান। মারো মারো এই পিশাচকে, এই পিশাচের মৃত্যু ছাড়া চিতরগড় সাপ মুক্ত হবে না, মারো একে। কথাগুলো কানের কাছে আন্দোলিত হতে থাকলে মোহাবিষ্ট হয়ে ছুরিটা চালিয়ে দিল পদ্মিনী। আচমকা আক্রমণের টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে গেল রবিশঙ্কর দয়াল। সিঁড়ি দিয়ে গড়িয়ে কুণ্ডের জলের কাছে চলে গেল। আর সেই সিঁড়িতেই দাঁড়িয়ে রয়েছে ওই দেবী। সত্যি ওকে দেবী ছাড়া আর কিছুই মানতে পারছে না। কিন্তু এ কি, হঠাৎ করে তো তাপ বাড়ছে কেন? ওই তো আগুনের লেলিহান শিখা জ্বলে উঠেছে জহরকুণ্ডের মধ্যে। রবিশঙ্করের চোখে মৃত্যুর আতঙ্ক। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল রবিশঙ্কর। সারা কেল্লা জুড়ে তার মৃত্যু আর্তনাদ, আর তাকে ছাপিয়ে শোনা যাচ্ছে অসংখ্য নারীর অট্টহাসি। না 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 না!
পদ্মিনীর চোখের সামনে রবিশঙ্করের দেহ আগুনে ঝলসে জহরকুণ্ডের কালো জলে তলিয়ে গেল। বিস্ময়ে হতবাক পদ্মিনী সিঁড়ির ধাপেই বসে পড়ল। কি হলো আমার চোখের সামনে? কোথায় আবার হারিয়ে গেলেন ওই মহিলা? সব সত্যি ছিল নাকি আমার কল্পনা? কিন্তু আমার চোখের সামনেই তো তলিয়ে গেল রবিশঙ্কর দেয়াল। তাহলে তো কল্পনা নয়। তাহলে এগুলো কি? সত্যি কি আমি রানী পদ্মাবতীকে দেখলাম? হ্যাঁ ম্যাডাম জি, রানী পদ্মাবতী ছিলেন উনি। তবে সবচেয়ে বড় কথা হলো, সত্যি ওনার আত্মার আজ শান্তি হলো। আর শান্তি পেল সেই সব হতভাগ্য মেয়েগুলো যাদেরকে হত্যা করে পাথর বেঁধে জলে ডুবিয়ে দিয়েছিল এই শয়তান। আজ সহস্র বছর পরে জহরকুণ্ডের আগুনের তাপ রানী পদ্মাবতীর আত্মাকে শান্তি দিয়েছে। আর তার জন্য আপনাকে অনেক অনেক প্রণাম ম্যাডাম জি, আপনি পেরেছেন। কথাগুলো বলতে বলতে হাত জোড় করে জগদীশজি। সাথে সাথেই হাত দুটো ধরে নেয় পদ্মিনী। এইসব কি বলছেন আপনি? এসব কথার কোনো মানেই তো আমি বুঝতে পারছি না। ঠিকই বলছি আমি ম্যাডাম জি। এই তুর্কি দানব প্রত্যেক যুগে জন্ম নেয়, কিন্তু এই দানবগুলোকে শেষ করতে কোনো পদ্মাবতী জন্ম নেয় না। আর জন্ম নিলেও সে পারে না তাকে শেষ করতে। তারপরেই আপনি এসেছিলেন কেল্লাতে, সেই রানী পদ্মাবতীর রূপ নিয়ে। আমি তখনই বুঝেছিলাম আপনি পারবেন এই দানবের হাত থেকে পুরো চিতরকে রক্ষা করতে। আর তাই রানী পদ্মাবতীও দেখা দিয়েছেন আপনাকে। আজ এইসব অসহায় নারীদের আত্মা মুক্তি পেল কেল্লার বন্দি দশা থেকে। হয়তো আবার কখনো যদি সে ফিরে আসে, তাহলে নিশ্চয়ই আপনিও অন্য নামে ফিরে আসবেন। দুহাত জোড় করে মাথা ঝুঁকিয়ে নমস্কার জানিয়ে যেন অন্ধকারে মিশে গেল জগদীশ প্রসাদ। আর বিস্ময়ে বিমূঢ় হয়ে জহরকুণ্ডের সিঁড়িতেই বসে রইল পদ্মিনী। বারবার মনে হতে লাগলো এগুলো সবই স্বপ্ন। এক্ষুনি ঘুম ভাঙবে আর সে জানবে যে সবই তার কল্পনা। হঠাৎ করে সার্চ লাইটের আলো এসে পড়ল কুণ্ডের ভিতরে, আর তার সাথে অনিলের গলার আওয়াজ। উদ্বিগ্ন গলায় সে বলে ওঠে, ম্যাডাম আপনি এখানে বসে আছেন? আমরা পুরো কেল্লা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আপনি এত রাতেও গেস্ট হাউসে ফিরে না আসাতে আর ফোনটাও সুইচ অফ পেয়ে আমি স্যারকে ফোনে জানাই। উনিই পুলিশের ব্যবস্থা করে দেন আপনাকে খোঁজার জন্য। আপনি একা একা এখানে করছেনটা কি? উঠে আসুন তাড়াতাড়ি। অনিলের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ভৎসনা সুরে বলল, কি ব্যাপার বলুন তো মিস ঠাকুর, আপনি একা একা কোন সাহসে এই কেল্লাতে থেকে গেলেন? হ্যাঁ, কিছু একটা বিপদ হলে তো আমাদের নিয়েই টানাটানি পড়ে যেত নাকি? এই আপনার বোধবুদ্ধি? এদিকে কত গুণকীর্তন শুনলাম আপনার। প্লিজ এখন দয়া করে কেল্লা থেকে চলুন, আর কাল থেকে পুলিশ প্রোটেকশন ছাড়া কাজ করবেন না। এদিকে আবার এখানকার ওই পুলিশ চৌকির অফিসার রবিশঙ্কর দেয়ালের খোঁজও পাওয়া যাচ্ছে না সন্ধ্যে থেকে। যাকে চলুন। রবিশঙ্কর নামটা শুনতেই চমকে উঠল পদ্মিনী, কিন্তু সাথে সাথেই বলল, সত্যি অফিসার, আমি যেটা করেছি তা অন্যায়। তবে আমি এখানে একা ছিলাম না, আমার সাথে এই কেল্লার পশ্চিম দিকের পাদালপোল ফটকের চৌকিদার জগদীশ প্রসাদও ছিলেন। আমি ওনার সাথেই কেল্লার পুরনো কিছু হলিন্দে যাব ভেবেছিলাম। কে? চৌকিদার এই কেল্লার? আপনার কি মাথা টাতা খারাপ নাকি? এই ভুতুড়ে কেল্লাতে কে আসবে রাত্রে যে চৌকিদার রাখা হবে? কি আবল তাবল বলছেন বলুন তো। তবে হ্যাঁ, একজন চৌকিদার ছিল, কিন্তু সে তো বহুকাল আগে। এখন সে আর বেঁচে নেই, অবশ্য তার নামও জানা নেই। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পদ্মিনী অফিসারকে বলল, বাজি কথা আমি বলছি না, আপনি বলছেন। আমি শুধু একা না, আমার টিমের বাকি লোকেরাও ওনাকে আমার সাথে কথা বলতে দেখেছে। কি ব্যাপার অনিল, তুমি সেদিন দেখোনি আমাকে কথা বলতে ওই জগদীশ প্রসাদের সাথে? অবাক হয়ে অনিল বলে উঠল, ম্যাডাম আমরা কিন্তু কাউকেই দেখিনি সেদিন। সেদিন আপনি
জহরস্থলের সামনে দাঁড়িয়ে একা একাই কথা বলে যাচ্ছিলেন। সেটা দেখে তো আমরা নিজেরাও অবাক হয়ে গিয়েছিলাম। আপনি শুধু ওই চৌকিদারের কথা বলেছেন, অথচ আমরা সত্যিই কিন্তু কোনো চৌকিদারকে দেখিনি। আপনার কোনো ভুল হচ্ছে না তো? ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? এত বড় ভুল? কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে তারপরেই দৌড়তে থাকে পাদালপোলের দিকে, আর পত্নীর সাথে বাকিরাও ছুটল সেদিকে। পাদালপোল থেকে বেরিয়েই পত্নী দেখলো একটা ঘর রয়েছে, কিন্তু এতটা ভাঙাচোরা সে তো সে কালকেও দেখেনি। কোনো কথা না বলে অনিলের থেকে টর্চ নিয়ে ভেতরে ঢুকে পড়ল পত্নী। বহু দিনের অব্যবহৃত ঘরে শতাব্দীর ধুলোর আস্তরণ, আর সেই আস্তরণের মধ্যেই একটা কাঠের বাক্স। পত্নীর অভিজ্ঞ চোখ দেখেই বুঝতে পারল কাঠের বাক্সর বয়স অন্তত 1000 পেরিয়ে গেছে। এক টান দিয়ে বাক্সটা খুলতেই তার মধ্যে কতকগুলো শত ছিন্ন কাপড়ের নিচে খুব সযত্নে তুলোট কাগজের বান্ডিল। সেই তুলোট কাগজ খুলে তার উপর টর্চের আলো ফেলতেই সবাই বাকরুদ্ধ হয়ে গেল। প্রত্যেকটা কাগজ এক একটা তৈলচিত্র। রানী পদ্মাবতীর অপরূপ রূপের জৌলুস এত সহস্র বছর পরেও অম্লান রয়েছে। সবচেয়ে বেশি হতভম্ব হয়ে বসেছিল পদ্মিনী যখন দেখল প্রত্যেকটা তৈলচিত্রের কোনায় লেখা রাঘব চেতন। বিস্ময় উৎফুল্ল হয়ে অনিল বলে উঠল, ম্যাডাম, এ তো কালজয়ী আবিষ্কার। দেখেই বোঝা যাচ্ছে যে এই তৈলচিত্র কয়েক হাজার তো পুরনো হবেই। এ তো নতুন ইতিহাস সৃষ্টি করলো ম্যাডাম। আর যে সমস্ত সমালোচকেরা রানী পদ্মাবতীর অস্তিত্বকে অস্বীকার করেছে তাদেরও মুখ বন্ধ করে দেবে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে পদ্মিনী ঠাকুর বলে উঠল, থাক অনিল, এই অসামান্য শিল্পকলা এই বাক্সের মধ্যেই থাকুক। শিল্পী নিজেই হয়তো চায়নি তার এই শিল্প মানুষের সামনে আসুক। আমার মনে হয় এই বাক্সেই এগুলো বেশি যত্নে থাকবে। চলো এবার যাওয়া যাক, ভোর হচ্ছে দেখো। ভোরের আলো মরুভূমিকে আস্তে আস্তে আলোকিত করতে করতে চিতোরগড় কেল্লার ওপরও তার কিরণ স্পর্শ করল। পদ্মিনী ঠাকুর একবার পিছন ফিরে কেল্লার দিকে তাকিয়ে মনে মনে প্রণাম জানালো রানী পদ্মাবতীকে, আর সহস্র প্রশ্নমালা মনের মধ্যে নিয়ে ফিরে যাওয়ার রাস্তা ধরল। তাহলে কে ছিল ওই জগদীশ প্রসাদ? রাঘব চেতন? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে কি রোজ আসে এই কেল্লাতে? অভিশাপে যে কলঙ্ক তার মাথায় লাগানো হয়েছিল সেই কলঙ্কের বোঝাই কি সে খণ্ডাতে আসে? আর বিভিন্ন যুগে যে দানবগুলো জন্মায় তাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে? হয়তো পদ্মিনীর মতোই কাউকে পায়, আর যুগ যুগ ধরে তিনি এই কাজই করে আসছেন। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল পদ্মিনী ঠাকুর। তাহলে আবার একবার আসতে হবে নিশুতি রাতে, তখন না হয় রাঘব চেতনের না জানা ইতিহাসকে জানা যাবে। আপনারা শুনছিলেন লেখিকা জলি মিত্রর লেখা পদ্মিনী গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।